আগের পর্বে আমরা দেখিয়েছিলাম শিয়ালদা থেকে এনজিপি অবধি দার্জিলিং মেলে আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা, এবং এনজিপি থেকে আমরা দার্জিলিং গেছিলাম ট্যাক্সি করে, তার অভিজ্ঞতা, আমরা কোথায় দাঁড়িয়েছিলাম, কি খেয়েছিলাম, কি তার দাম পড়লো ইত্যাদি। এবং আমরা উঠেছিলাম দার্জিলিংয়ে হোটেল নির্বাণা হোটেলে, তার কিছু অংশ, এবং আমরা বিকেলবেলা টয় ট্রেন জার্নি করেছিলাম, সেই অভিজ্ঞতা আমরা শেয়ার করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় দিনের অভিজ্ঞতা শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রভাত সবাইকে। আজকে আমাদের দ্বিতীয় দিন দার্জিলিংয়ে, আর সকালবেলা আমাদের ব্যালকনি থেকে এরকম একটা ভিউ অসাধারণ লাগছে। সো ভাবলাম যে হোটেলটা একটু এক্সপ্লোর করি, কালকে সেরকমভাবে ঘোরা হয়নি, হোটেলটা দেখা হয়নি, এবং তারপর আমরা যাব বাইরে ব্রেকফাস্ট করতে। হোটেলের সাথে যে ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকে সেটা আমরা নিইনি, বাট অবশ্যই আমরা দেখিয়ে দেবো এদের মেনুতে কী কী আছে। সো এটা আমাদের এন্ট্রি, এটা রিসেপশন। নিচে নামতে হচ্ছে। নিজস্ব স্পাও আছে এদের এখানে। স্পা রুম। গুড মর্নিং। তো দেখতে পাচ্ছেন এখানে লন এরিয়াতে আমরা এখন আছি। সকালবেলা দারুণ লাগছে, যা ভিউ আর যা সানরাইজ দেখলাম, ইটস রিয়েলি অসম। তো জায়গাটা জাস্ট আপনারা দেখুন, দারুণ লাগবে সকাল সকাল এসে, মনটাই সুন্দর হয়ে যাবে। আর ওপরে যে রাস্তাটা আপনি দেখছেন, ঠিক ওই রাস্তা দিয়েই সকালবেলা আমরা কিন্তু ম্যাল রোড থেকে হেঁটে এই ইয়েটাতে ঢুকেছি, আর নিচে একটুখানি স্টেপস দিয়ে আপনাকে আসতে হবে এই জায়গাটাতে আসার জন্য। এখানে কিছু প্রাইভেট কটেজেস আছে যাদের সামনের জায়গাটা দেখতে পাচ্ছে, আর সিটিং এরিয়া তো এখানে খুব সুন্দর। আমরা সকালে এসে পুরো জিনিসগুলো ভালো করে এক্সপ্লোর করছিলাম অ্যাকচুয়ালি। আর ওটা আমাদের আর এখানে ভিউটা অসাম, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। বাইরে আমরা এই রুমগুলোর জন্য প্রথমে চেষ্টা করেছিলাম, কিন্তু যাই হোক পাইনি, তো ডাবল ব্যালকনির রুম পেয়েছি, বাট ভিউটা কোনো কথা হবে না। আর এই লনটা এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কেউ চাইলে বসে এখানে খেতেও পারে। সকালে ব্রেকফাস্ট, অসাধারণ ভিউ, এই এখান থেকে শহরের ভিউটা দেখা যায়। কথা হচ্ছে যে এখানেও একটা দোলনা আছে, তা আপনি যেভাবে ইচ্ছে রিল্যাক্স করতে পারেন। So again we are in the lobby. Let's see what's in the breakfast. তো সব রকম অপশনই দেখতে পাচ্ছেন। ইডলিজ আর দেয়ার, পুরিস, ছোলে মশালা, এখানে অনেক রকম চাটনির অপশনস আছে। সো which ever you like. সাম্বার, মেদু বড়া। Okay, so if you want to have hot coffee, milk, you can take it. Bread options are অনেক রকম, white bread, brown bread, sandwiches, jam, baye, and these are like আপনি দইয়ে ছাঁচও নিতে পারেন বা জুসও নিতে পারেন। সিরিয়ালসের অপশন রয়েছে, and most amazingly it's about fruits. How beautifully they have decorated in the morning. They have arranged a little bit of fruit cake, custard, and this is sale roti, which is a local food of Nepalis. And you will be having some English breakfast as well. Baked beans রয়েছে, আর যদি আপনি কাটলেট, সটেড ভেজিটেবলস নিতে চান, that also you can take. এখন হোটেল থেকে বেরোচ্ছি, যাবো ব্রেকফাস্টে। ইচ্ছা আছে ক্যাভেন্টার্সে যাওয়ার, বাট ওখানে খুব লাইন পড়ে আমি শুনেছি। তো যদি ওখানে সম্ভব না হয়, দেখি প্রচুর লাইন, তাহলে গ্লেনারিজে সম্ভবত যাব। সো এই আমরা হোটেল থেকে বেরোলাম এখন, আর রাস্তাটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হোটেল থেকে বেরিয়েছি। এই রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে এবড়ো খেবড়ো রাস্তা, আর রাতের দিকে অন্ধকারও থাকে। আমি এটাই বলছিলাম যে রাস্তাটা একটু অসুবিধা আছে।
এদিকে কোনো স্কুল আছে, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে সকালবেলা। এই মেলের দিকে উঠছি, এদিক দিয়ে হেঁটে এলাম আমরা। এখানে একটা হোটেল আছে মাসকাটেল, এটার নামও শুনেছি আমি। আর এই মেলের মেন জায়গাটা আর কি, সকালবেলা এই মেল, ওদিকে ভানু ভবন আর চৌরাস্তা ক্রসিং। এবার আমরা যাব কেভেন্টার্সের দিকে। এই রাস্তা আমরা এখন কেভেন্টার্সের সামনে, দেখি আচ্ছা লাইন আছে, এখানে লাইন দিতে হবে। তো আমার মনে হয় লাইন কম আছে, দিতে পারো। কেভেন্টার্সের সামনে দাঁড়িয়ে আছি, স্নেহা লাইন দিয়েছে, 20-25 মিনিট লাগবে বলছে। সো দাঁড়িয়েছি, ওয়েট করি। আমি কখনো কেভেন্টার্সে খাইনি, তো লেটস সি কেমন হয় খাবার দাবার। ওয়েটিং এরিয়াতেই অসাধারণ ফ্রেমবন্দি মুহূর্তগুলো দেখতে দেখতে আমরা নস্টালজিক হয়ে পড়ছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন সত্যজিৎ রায় তার কাঞ্চনজঙ্ঘার শুটিংটা এই কিভসের ছাদেই করেছিল, প্লাস বার্ফির শুটিংও এখানে হয়েছিল। তারপর থেকে আফটার দ্যাট দ্য কিভস বিকাম সো ফেমাস। তো আমরা এখানে ওয়েট করছিলাম, করতে করতে বুঝলাম যে ওপরে বসার লাইনটা অনেক বেশি, তাই যেহেতু আমাদের গাড়ি বলা হয়ে গেছিলো, তাই আমরা ডিসাইড করলাম আর ওপরে ছাদের এরিয়াটার জন্য ওয়েট না করে এই ভেতরের জায়গাতেই বসি। তো এখানেও যদিও ভিউ খুবই সুন্দর এবং এত সুন্দর ফুল গাছ দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন যে আমার একদম সেই জায়গাটায় বসতে পারিনি বলে খুব একটা আফসোস হয়নি। তবে অর্ডারটা দিয়েই আমরা সেই ডেস্টিনেশনের দিকে মুভ অন করলাম যেখানটার এত চর্চা, মানে এই ছাদের ভিউটা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দরভাবে দেখা যায়। এবং সকালবেলায় সত্যি ইট ওয়াজ লুকিং লাইক ট্রু মর্নিং ব্লেস। আপনারা নিজেরাই দেখুন না, এবং যেই ক্যামেরাটা ও ঘোরাবে আপনি দেখতে পারবেন সেই কাঞ্চনজঙ্ঘার ছোট্ট ঝলকটা। এই কারণেই তো মানুষ এতক্ষণ ধরে লাইন এখানে দেয়। তো যাই হোক, আমরা এই দৃশ্যটা তো উপভোগ করলাম, করে কেভেন্টার্সের এই মুহূর্তগুলোকে যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা নিচে দুটো ব্রেড বাটার দিয়ে টোস্ট, পার পিস 14 টাকা করে। আর আমাদের এই হট প্ল্যাটারটা দুটো পোচ আছে, মিট লোফ 4টে আছে, সালামি কটা আছে, সালামিও 4টে আছে, সসেজ 6টা আছে। তো এটা 420 টাকা হটটা নিলে, আর নর্মালটা নিলে বোধ হয় 340 এরকম সামথিং। আর কফিটা বোধ হয় আমাদের নিয়েছে 80 রুপিস হট কফি। সো এই হচ্ছে আমরা নিয়েছি চিকেন হট প্ল্যাটার, যেটা বলুন, এখানে ডিম কোচ টেস্ট কিছু বলার নেই। আর এখানে মিট লোফ আমি নিয়েছি আলাদা প্লেটে, সসেজ আর সালামি। সো দেখি, আমি কখনো খাইনি এটা, আমার কেভেন্টার্সে প্রথম খাওয়া। কলকাতার সসেজের থেকে বেশ খানিকটা অন্যরকম। এটা মিট লোফ, চিকেন মিট লোফ, সসের সাথে খেতে বেশি ভালো লাগছে, দুর্দান্ত। আর এটা কেভেন্টার্সে আমরা ব্রেকফাস্ট করলাম, আর এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার রিফ্লেকশন দেখা যাচ্ছে। আর এই কাঞ্চনজঙ্ঘা আমরা কেভেন্টার্স থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম। হ্যাঁ, পার্টিকুলার ওই জায়গাটা পাইনি যেটা ওয়েট করতে হতো, যেটা অ্যাকচুয়ালি শুটিং হয়েছিল বার্ফি মুভি বা সত্যজিৎ রায় যেখানে শুটিং করেছিল। বাট সুন্দর ছিল, এবং ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ, এবং ওদের খাবারটাও চিকেন সসেজের যে প্ল্যাটারটা নিয়েছিলাম তা খুব সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছি আর কি, মেলায় এখন লোকজন আস্তে আস্তে কাজে যাচ্ছে, এখানকার লোকাল লোকজন। আজকে ফ্রাইডে, দোকানপত্র আস্তে আস্তে
খোলা শুরু হচ্ছে, যদিও এখন খোলেনি। তো আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে কিছুক্ষণ বসে তারপর আমরা আবার সাইট সিংয়ে বেরোবো। তো আমরা সাইট সিংয়ের জন্য বেরিয়েছি, রামাডার সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকেই গাড়ি বললো আসবে, আমাদের তুলবের সময় ওয়েট করছি। তো দেখা যাক, নেক্সট পয়েন্ট দেখবো আমরা, পার্টিকুলার 5 পয়েন্ট 7 পয়েন্ট এগুলো দেখবো না। আমাদের গাড়ি চলে এসছে এবং আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। সো যাই হোক, এখানে 3-4 রকম সাইট সিন চলে। তার মধ্যে প্রথম হচ্ছে 3 পয়েন্ট। 3 পয়েন্টে বেসিক্যালি টাইগার হিল, এটা ভোর 4টে 4:30 স্টার্ট হয়, তারপর ঘুম মনেস্ট্রি, তারপর বাতাসিয়া লুপ, এইটা হচ্ছে 3 পয়েন্ট। এবং তারপর থাকে 5 পয়েন্ট এবং তারপর থাকে 7 পয়েন্ট। সো 5 পয়েন্টের কিছু জায়গা আছে, 7 পয়েন্টের কিছু জায়গা আছে। মোটামুটি 2000 থেকে 2200 টাকা 2500 টাকা নেয়। আর 3 পয়েন্টের জন্য 1500 টাকা যদি পার্সোনাল ক্যাব বুক করা হয়, আদারওয়াইজ শেয়ারও ঘোরা যায়। এছাড়াও নর্মালি সবচেয়ে বেশি চলে 5 পয়েন্ট আর 7 পয়েন্ট। 5 পয়েন্ট 7 পয়েন্ট দুটোরই ওই 2000 থেকে 2500 টাকার মধ্যে প্রাইভেট গাড়ি ঘোরাফেরা করে দাম। আর পার্সোনালি যদি আপনি শেয়ারে যেতে চান তো শেয়ারেও যাওয়া যায়, 300-400-র মধ্যে ঘোরাফেরা করে। সো আমি একটা লিস্ট দিয়ে দিলাম এই 5 পয়েন্ট 7 পয়েন্টে, আপনারা পজ করে দেখে নেবেন। তবে রোপওয়েটা এখানে 7 পয়েন্টে আছে বটে, কিন্তু ওটা একদিনে ঘোরা যায় না, যেহেতু লম্বা লাইন পড়ে এবং সময় অনেক লাগে। তো ওটার জন্য একটা পার্টিকুলার দিন রাখতেই হয়, অর্ধেক দিন ওখানেই চলে যায়। সো আমরা আজকে চুজ করেছি মিক্স পয়েন্ট। 5 পয়েন্ট থেকে কিছু জিনিস আর 7 পয়েন্টের কিছু জায়গা আমরা ক্লাব করে ঘুরবো। আমাদের থেকে ড্রাইভার চেয়েছে 2200 টাকা, তো আপনারা দরাদরি করে যেরকম ঘুরবেন। এখন যাচ্ছি প্রথমে জাপানিজ টেম্পল, আর এটা পিস প্যাগোডা, এটা যাব ফার্স্টে। জাপানিজ টেম্পলের এন্ট্রি এটা। তো আমরা এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের সামনে দাঁড়িয়ে আছি, জাপানিজ টেম্পল। এই সাদা রঙের যে বিল্ডিংটা, এটাই জাপানিজ টেম্পল। খুবই সুন্দর সাদা রঙের, এবং যেই জায়গায় এটা অবস্থিত সেই জায়গাটাও খুব সুন্দর। এখান থেকে মানে চারধারে যে ভিউ, সেগুলো মানে অসাধারণ। এবং এখান থেকে আপনার কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা দেখা যায়, সেটাও সত্যি মানে অনবদ্য। এই সামনে ঢুকেই একটা বুদ্ধদেবের মূর্তি, এবং এখানে অনেক ফটো ফ্রেম করা আছে পুরোনো দিনের। অ্যাকচুয়ালি এগুলো সব হিস্ট্রি, কোন জাপানিজ মঙ্ক এখানে এসছিলেন, কত সালে এসছিলেন, এবং তারা কী কী কাজ করেছেন। পিস প্যাগোডার যে একটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বা সেকেন্ড পয়েন্ট, তার হিস্ট্রি কত সালে তৈরি হয়েছিল এবং তার বিভিন্ন ফেজের ফটো, এগুলো সব এখানে ফ্রেম করে রাখা ছিল। এগুলো হিস্ট্রিগুলো জানার জন্য, আমি অ্যাকচুয়ালি বুদ্ধিস্টদের ব্যাপারগুলো অতটা জানি না, হিস্ট্রিগুলো আমার অতটা নলেজে নেই। এই কাঠের ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠলাম। এখানেও অনেক ফটো ফ্রেম করা ছিল, বিভিন্ন আর্টিস্টদের, জাপানি আর্টিস্টদের ফটো পেন্টিং এখানে ছিল। আর এখান থেকে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সত্যি খুব সুন্দর। আর এখানে ওরা প্রেয়ার করে। তো আমরা এবার জাপানিজ টেম্পল থেকে বেরোলাম, বেরিয়ে আমরা যাব পিস প্যাগোডার দিকে। এই যে পিস প্যাগোডা দেখা যাচ্ছে সাদা রঙের, এই জায়গাটা বেশ খানিকটা উঁচু, তো বয়স্কদের একটু অসুবিধা হতে পারে। সো আমরা এগোচ্ছি এবার, বাট জায়গাটা দেখে সত্যি মন ভরে যায়। বেশ শান্ত, নিরিবিলি, মনে হয় যে বেশ কিছুক্ষণ বসে থাকি। চারিদিকে ঝাউ গাছ, এবং যখন পরিষ্কার আকাশ থাকে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে অসাধারণ ভিউ পাওয়া যায়, সেটা না দেখলে বোঝানো অসম্ভব। এই উঁচু সিঁড়ি, এরকম মানে দুটো আর কি ফ্লোর আছে, দুটো ফ্লোর উঠে একদম টপে যাওয়া যায়। তো স্নেহা উঠছে, হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। আর উঠে এখান থেকে এই পিস প্যাগোডা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আপনারা দেখুন, জাস্ট মন ভরে যাবে। আমরা অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম এবং প্রচুর লোক বসে আছে, জাস্ট মানে ওই নিস্তব্ধতার উপভোগ করছে আর কি। আমরা এখন একদম পিস প্যাগোডার টপে আছি। আর এখানে এরকম বড় বড় স্ট্যাচু আছে, এবং এরকম খোদাই করে হিস্ট্রিগুলো দেখানো হয়েছে, কোন সময়কার এগুলো সব লেখা আছে, এবং হিস্ট্রিগুলো এরকম পাথরে খোদাই করে এখানে দেখানো আছে। এবং বিভিন্ন যে ওদের গুরুদেবের যে
স্ট্যাচুগুলো আর কি, আমি জানি না ওনাদেরকে অ্যাকচুয়ালি বুদ্ধিস্টদের গুরুদেবদের কি বলা হয়, বিভিন্ন সময়ের যে পরপর যে গুরুদেব এরা জেনারেলি হয়, তো তাদের জন্ম এবং তাদের হিস্ট্রিগুলো এবং তাদের এই বড় স্ট্যাচু, একদম পিসফুল জায়গা, মানে মন শান্ত হয়ে যায় আর কি। আর এই হিস্ট্রিগুলো আপনারা এই খোদাই করা ছবিগুলোর মাধ্যমে দেখতে পাবেন। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আমি তো জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখছিলাম আর কি। প্রচুর লোক ওখানে এসে চুপচাপ শান্ত হয়ে বসেছিল, মনে হচ্ছিল না এখান থেকে যাই। তো যাই হোক, আমাদের নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। আপনারাও জায়গাটা একটু দেখুন আমাদের ভিডিওর মাধ্যমে। তো আমাদের দুটো ডেস্টিনেশন বা দুটো পয়েন্ট কমপ্লিট হয়েছে। প্রথমটা হচ্ছিল জাপানিজ টেম্পল এবং দ্বিতীয়টা ছিল পিস প্যাগোডা। এবার আমরা যাচ্ছি আমাদের 3 নম্বর ডেস্টিনেশন, সেটা হচ্ছে ডালি মনাস্ট্রি বা ডালি গুম্ফা। আমরা এখন ঢুকছি ডালি মনাস্ট্রি, বা অনেকে লোকালরা ডালি গুম্ফাও বলে। টয় ট্রেনের ট্র্যাকটা ক্রস করে আমাদের ঢুকতে হয়, এখান দিয়ে টয় ট্রেন যায়। এই যে রাস্তাটা, সামনে এরকম সুন্দর গেট, আর এরকম রং বেরঙের সুন্দর এরকম ছবি আঁকা এগুলো, আর এরকম রঙিন পতাকা। কিছু সম্ভবত একটা অনুষ্ঠান হয়তো ওদের চলছিল, তো তার আওয়াজ পাচ্ছিলাম। সো ওপরে গিয়ে দেখি, অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, যতখানি সম্ভব আমি তুলেছি মন্দিরটাকে। মানে জাস্ট অপূর্ব। আপনারা দেখুন, কালারফুল এই মনেস্ট্রিটা সেরকম, আর এদের যে উৎসবটা চলছে, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। আমরা বেরিয়ে গেছি ডালি মনাস্ট্রি থেকে। যে প্রোগ্রামটা ওদের হচ্ছিল অসাধারণ, এক মানে অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা। অন্য একটা রিলিজিয়নের অন্যরকম তাদের যে আচারণ, সেটা দেখে সত্যিই মুগ্ধ হলাম। তো যাই হোক, এবার আমরা যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন জুলজিক্যাল গার্ডেনের দিকে। একটা চিড়িয়াখানা মতো আছে ওখানে, এবং এর সঙ্গে আছে HMI এবং মিউজিয়াম। আই থিঙ্ক ওখানে 2-3টে পয়েন্ট একসাথে কভার হয়ে যাবে। সো দেখা যাক। তো জুলজিক্যাল গার্ডেনে আছি, পিছনে লাইন দেখা যাচ্ছে, 110 টাকা করে টিকিট। সো আমরা এখন যাব ভেতরে, অনেকখানি সময় লাগবে। সো দেখি। তো এটা হচ্ছে ম্যাপ, আর স্পেশালিটি হচ্ছে রেড পান্ডা। কোন দিক দিয়ে যাবে দেখো। এদিকে রেড পান্ডা। ও হ্যাঁ, এগুলো বড় তো। সাম্বার বাচ্চাকে তুমি ভেড়া ভাবছো, বেশ বড়।
ঘুমোচ্ছে একটা, শিংগুলো বেঁকানো। পাহাড় কেটে পাহাড়ের খাঁজে খাঁজে মানে পশু পাখিদের জায়গাগুলো, তো ডাউনহিল আপহিল দুটোই আছে। আমরা তো বেশ হাঁপিয়ে গেছিলাম, কিন্তু দৃশ্য অসাধারণ ছিল। স্নো লেপার্ড, যেটা আমরা কলকাতায় চিড়িয়াখানায় দেখতে পাবো না। ঘুরছে কেন টানা কনস্ট্যান্ট? আর এখানকার স্পেশাল অ্যাট্রাকশন রেড পান্ডা, বিলুপ্ত প্রায় রেড পান্ডা আমরা বলতে পারি। সো অনেক দূরে ছিল, কোনো রকমে আমরা মানে জুম করে ক্যাচ করতে পেরেছি, ওই জন্য ছবিটা ফেটে গেছে। বাট আমরা যে সামনে থেকে দেখতে পেরেছি এটাই আমাদের ভাগ্য, কেননা খুব রেয়ারলি দেখতে পাওয়া যায় এগুলোকে। ওর কালারটা দেখো, হলদে আছে ওখানে, দেখো। এবার আমরা যাব HMI-তে, চিড়িয়াখানা ঠিক পরে HMI। অনেক কিছুই ছিল, বাট সব কিছু তো আর মানে আমরা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এবার যাই HMI-তে, ওখানে কী কী আছে আপনারা দেখুন। HMI-তে ঢুকেই কিছু স্পোর্টস অ্যাক্টিভিটির জায়গা আছে, কেউ যদি চান বা সময় থাকে এখানে টিকিট কেটে অবশ্যই করতে পারেন। তাছাড়া এখানে HMI-তে ওদের যে ইনস্টিটিউটটা আছে সেটা তো এখানে আছেই। তাছাড়া এখানে একটা শর্ট ফিল্ম চলে পর্বতারোহণ সম্বন্ধে, যদি কিছু নলেজ বা কেউ কিছু জানতে চান তো এই শর্ট ফিল্মটা অবশ্যই দেখতে পারেন। এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মিউজিয়ামের দিকে, আর বাঁ দিকে HMI। তো এখানে ওই শর্ট ফিল্মটাকেও টিকিট কেটে দেখতে পারেন। তো HMI-তে সেরকমভাবে কিছু আমরা দেখবো না এখন, বা স্পোর্টস অ্যাক্টিভিটি করবো না, তো আমরা মিউজিয়ামের দিকেই যাচ্ছি। মিউজিয়ামটা একটু ওপরে, এবং ওপরে একটা রেস্টুরেন্টও আছে। সো দেখি ওখানে গিয়ে। আমরা এখন ওপরে উঠে এসেছি এবং আমরা মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি মিউজিয়ামের ভেতরে কোনো ছবি বা ভিডিও করতে দেয় না, তো লোকজন এখানে একটু ছবি টবি তুলছিল। এখানে একটা রেস্টুরেন্ট মতো আছে, রেস্টুরেন্ট মতো না, একটা রেস্টুরেন্টই আছে। আর ওখানে একটা সেলফি জোন আছে, ওই যে হার্ট শেপের একটা জায়গা দেখা যাচ্ছে, ওখানে সেলফি জোন, ওখানে লোকজন ছবিও তুলছিল এই রেস্টুরেন্টের পাশে। আর এই যে মিউজিয়ামটা, তো আমরা ভেতরে যাই, গিয়ে ছবি ভিডিও তুলতে পারবো না, আমরা বেরিয়ে আপনাদের জানাবো কীরকম কী ছিল। ভেতরে আমাদের ফটোগ্রাফিতে অ্যালাউড নয়, দ্যাট ইজ ওয়াই দেখাতে পারলাম। ভেতরে মিউজিয়ামটা খুবই সুন্দর, মাউন্টেনিংয়ের যত রকমের হিস্ট্রি আছে সবই আপনারা দেখতে পাবেন, এবং প্রত্যেকটা ইকুইপমেন্টস কীভাবে উঠেছিল, দূরবীন, সমস্ত কিছু রয়েছে। এক কথায় খুব সুন্দর, খালি মানে ফটো তোলা অ্যালাউ নয়। আদারওয়াইজ আমার মনে হয় যে যারা ছাত্র তাদেরকে অবশ্যই দেখা উচিত, খুবই ভালো লাগে, অনেক কিছু নলেজ পাওয়া যায়। তো আমরা এখন এই রেস্টুরেন্টের ভেতরে একটু বসবো। অ্যাকচুয়ালি আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম, কেননা এই পাহাড়ের উঁচু নিচু ওঠা নামাতে আমরা যথেষ্ট হাঁপিয়ে গেছি। তো আমরা একটু বসতে চাইছিলাম, আর কিছু ঠান্ডা আমরা খেতে চাইছিলাম এই ঠান্ডার মধ্যে, তো এতটাই হাঁপিয়ে গেছিলাম আমরা। সো আমরা বসি একটু এখানে, এবং তারপর আমরা আবার ব্যাক করবো। কফিটা টেস্ট করো। মিউজিয়াম থেকে নেমে এসেছি আমরা, এখন আমরা ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে আছি। একটু ইনস্টিটিউটটা দেখিয়ে দিই আপনাদের। এটা অ্যাকচুয়ালি বন্ধ ছিল, তো এখানে এদের পাহাড়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হয়। তো এখানে তাদের হল এবং তাদের যে ক্লাসরুম সবই ছিল, বাট সব বন্ধ ছিল, সেগুলো আমরা ওই জন্য দেখতে পারিনি। তো আমি একটু বাইরে থেকেই ভিডিও করলাম আর কি।
কত বড় জায়গা, কি সুন্দর জায়গা, এবং প্রতিটা জায়গা পরিষ্কার, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কলকাতায় থাকি জেনারেলি দেখতে পাই না। তো যাই হোক, এবার আমরা ফিরবো, ব্যাক করব, আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যেতে হবে। সো দেখি এরপর আমরা কোন জায়গায় আমাদের ড্রাইভার দাদা নিয়ে যায়। তো আমরা এখন বেরোচ্ছি। বেরোনোর পথেও একটা জায়গা পড়ে যেখানে বেশ কিছু পাখি মাছ আছে। তো সবগুলো ক্যাপচার করা সম্ভব হয়নি এবং আমরা সত্যি হাঁপিয়ে গেছিলাম। তো আমরা এবার ব্যাক করব। আমাদের ড্রাইভার দাদা ফোন করেছিল, এখানেও একটা মিউজিয়াম দেখলাম, বাট সেটা আমরা যাব না। ভেতরে ছবিও তুলতে দেয় না, ভিডিও তুলতে দেয় না, তো সেটা আমরা যাবো না। এবার আমরা বেরোবো এখান থেকে। ড্রাইভার দাদা বারবার ফোন করছে, সো দেখি আমাদের এরপর কোথায় নিয়ে যায়। আমরা জু থেকে বেরিয়ে গেছি, এবার আমরা যাব একটা টি গার্ডেনের দিকে। অ্যাকচুয়ালি এখানে আমাদের অন্য টি গার্ডেনে যাওয়ার কথা ছিল, বাট কিছু প্রবলেমের জন্য সেটা বন্ধ ছিল। তো আমরা এখন টি গার্ডেনের দিকে যাচ্ছি। আর এই রোপওয়ের তলা দিয়ে আমরা যাচ্ছিলাম, এখানেই রোপওয়েটা, খুব লাইন পড়ে, তো আমরা রোপওয়েটা ওই জন্য স্কিপ করেছি। মানে লোকের অনেকখানি সময় এখানে চলে যায়, একদিন প্রায় মানে হাফ ডে এখানেই চলে যায়, তো আমরা সেটা স্কিপ করেছি। তো এবার আমরা যাব টি গার্ডেনের দিকে। সো আমরা এখন এসেছি চিত্রে টি গার্ডেন, বেশ ঠান্ডা এখানটা। আর এটা সিটি থেকে একটুখানি মানে মেন দার্জিলিং থেকে দূরে আছে, প্রচুর দোকান এখানে। আমরা যাবো দেখ। খাড়াই সিঁড়ি বেশ উঁচু নিচুতে, চারিদিকে চা বাগান। আর এই দূর থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সো এই চা বাগানের দিকে যাচ্ছি। চারিদিকে দূর দূর থেকে যে মানে দূর দূরান্ত যা দেখতে পাচ্ছি চা বাগান। যা হয় চা বাগানে তো এরকম মানে নর্মালি, তবু এরা বেড়া ফেরা দিয়ে একটা পথ মতো বানিয়েছে যাতে লোকজন পড়ে না যায়, এবং বারণ করে দিয়েছে চা গাছে যেন পাতাটা না তোলা হয়। লোকাল কিছু পরে ছবি তুলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে তুলবে, এখানে ফিল আছে। এখানে ফটো তুলে দেবে 50 টাকা পার পিস, মানে প্রত্যেকটা ফটো 50 টাকা। আর যদি এখানে ড্রেস পরে ছবি তোলা হয় তার জন্য ভাড়া 50 টাকা। তো স্নেহাও ডিসাইড করলো ছবি তুলবে, তো ও ড্রেস ভাড়া নিয়েছিল, একটা 50 টাকা নিয়েছিল আমাদের থেকে, ব্লু কালারের এই ড্রেসটা। वहाँ फोटो खींच रहे পাহাড়ের মেয়ে। চা বাগানটা খুবই সুন্দর, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাধারণ। তবে চা বাগানের মধ্যে ঢোকা যায় না, পুরোটাই ঘেরা আছে জাল দিয়ে বা বেড়া দিয়ে। তো যাই হোক, আমরা ভালোই এখানে এনজয় করলাম, স্নেহা বেশ ছবি টবি তুললো। তো আমরা এবার ফিরবো, দেখি আমাদের লাস্ট ডেস্টিনেশন কোথায় হয়। সো আমরা চিত্রে টি গার্ডেন থেকে এসছি এখন টেনজিং রক। দেখি এদিকে দেখা যাচ্ছে ঠান্ডা একদম জুবুধু হয়ে গেছে। ভালো ভালো ছবি তুলেছি, ছবি তোলার জন্য জায়গাটা ভালো, বাট টি গার্ডেনে ভেতরে ঢোকার ব্যবস্থাটা নেই। তো এটা একটা লাগলো। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন বা এগুলো অনেক আমার বেটার মনে হয়েছিল, বাট যাই হোক ওই রুটটা অন্য পড়ছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ। টেনজিং রকে ঢুকছি।
বিভিন্ন রকম দোকান আছে। এখানে দেখো এই সানফ্লাওয়ারগুলো কি মিষ্টি। এটাই তেনজিং রক। সো এখানে কেউ চাইলে রক ক্লাইম্বিং করতে পারে। তো আমারও খুব ইচ্ছে হচ্ছে রক ক্লাইম্বিং করার। 100 টাকা করে নেয়। সো ওপরেও লোক আছে, তো ভয়ের সেরকম কিছু নেই, ওরা পুরো বেঁধে বুঁধে দেবে। ওকে রেডি করে দিচ্ছে, খুব ইচ্ছা হয়েছে করবে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এখানে যথেষ্ট ফিটনেসের দরকার, এটা পুরো সোজা জায়গা। তেনজিং রকে রয়েছি আমরা, সো ও খুব করতে ইচ্ছা করলো। বাট হ্যাঁ, প্রাইস খুব নমিনাল, 100 রুপিস করে চার্জ করছে এটাতে। আর ওপরে লোকও আছে, দে উইল হেল্প ইউ আপ। নাও হি ইজ গেটিং কমপ্লিটলি গিয়ার্ড আপ। কি গো, এক্সাইটেড? ট্রাই তো করব। আচ্ছা, গ্লাভস কিছু লাগে কি? नहीं, ग्लव्स कोई जरूरत नहीं, वो आपका स्लीपर। अब ये छोड़ दीजिए, ये आपका ओके, लेट्स सी, लेट हिम ट्राई। ये हाथ है ना, ही इज विलिंग। ऊपर चलाना और खोल के जाना, कंधे को पूरा पीछे नहीं देना, पूरा आगे। जब नीचे आएगा ना वही लोग खोलेगा। चलिए गो, एक बार आगे दीजिए, अब हाथ कंटिन्यू आगे। यस, রক ক্লাইম্বিংটা তো আমি বেশ ভালোই এনজয় করেছি। পুরোটা উঠতে না পারলেও চেষ্টা করেছি। আমার একটু এক্সপিরিয়েন্স ছিল, আমি যখন দিল্লিতে ছিলাম তখন আমি কিছুটা এরকম রক ক্লাইম্বিং করেছিলাম। সো এবার আমরা ফিরবো হোটেলে। তো আমাদের এমজি মার্গে নামিয়ে দেবে, ওখান থেকে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, তারপর আবার সন্ধ্যাবেলা বেরিয়ে ডিনার করে হোটেলে ঢুকে যাব। তো আজকের মতো আমরা এটাই আমাদের প্ল্যান। সো আমরা এখন 7 পয়েন্ট বা মিক্স পয়েন্ট থেকে ফিরলাম, যাচ্ছি হোটেলের দিকে। পরে রেস্ট নিয়ে একটু মেলে আসবো। এই কুঙ্গা রেস্টুরেন্টের লাইন, পাশের এই রেস্টুরেন্টটা ভালো, এখানেও আমরা আসবো একবার। প্ল্যান করেছি আজকে রাতে ডিনারটা। হোটেলে যাওয়ার পথে আমরা গ্লেনারিজে ঢুকেছিলাম, তো কিছু বেকারি আইটেম খেলাম আর কিছু নিলাম, খিদে পেয়ে গেছিলো। 75 দামটা একটু কস্টলি হলো, খেতে তো বলছি ভালো। এই হোটেল থেকে স্নেহা ঢুকে গেছে। আমি একটু এদিকটা যাই, জানি না কি আছে, বলছে গ্রাম আছে। তো আমি জাস্ট একটু হেঁটে দেখতে চাই, একটু হেঁটে দেখতে ভাল লাগে জিনিসপত্র সব। দেখি কি আছে এদিকটা। হোটেল থেকে হাঁটা পথে দেশবন্ধু সংগ্রহালয় আছে এখানে, বাট সেটা সেদিনকে বন্ধ ছিল। শিয়ারদাস মিউজিয়াম বন্ধ। এই দেখুন, গ্রাম অ্যাকচুয়ালি এটা, নিজের নিজের বাড়িতে। আর এই শিয়ারদাস মিউজিয়ামটা বন্ধ। হোটেলে একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়েছি এখন মেলেতে একটু বসেছিলাম। তারপর আমরা এখন যাব ডিনার করতে। আর আমরা এই গ্লেনারিজের সামনে দিয়ে যাচ্ছি, প্রচুর লোকের ভিড়, লোকজন ছবি তোলার জন্য রীতিমতো লাইন দিয়েছে। সো এটা একটা আইকনিক ব্যাপার আর কি, মানে যখনই কেউ দার্জিলিংয়ে আসে এটার সামনে তো বেশিরভাগ লোক ছবি তোলে। তো আমরাও তুলেছিলাম। তো আমরা এখন যাবো ডিনার করতে। তো কুঙ্গাতে যাওয়ার ইচ্ছে ছিল, দেখি কুঙ্গা বন্ধ। তো তার পাশে দেবিকাস রেস্টুরেন্টটা ছিল, তো এখানেও প্রচুর লাইন ছিল। এবং আমাদের মোটামুটি প্রায় আমরা 45 মিনিট ওয়েট করার পর আমরা আর কি এখানে লাইন পেয়েছিলাম। সো তারপর খাওয়া সার্ভ করতে আরও 30 মিনিট। তো মোটামুটি হাতে সময় নিয়ে আসতে হয়। রেস্টুরেন্টটা ছোটো, ওপর বেশ ভালো। আর আমরা নিয়েছিলাম চিকেন বাও আর চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস।
প্রতিটা খাবারই অসাধারণ ছিল খেতে। নর্মাল চাইনিজ যেরকম থাকে তার থেকে একটু অন্যরকম, বেশ ভালো লেগেছিলো। সো আমরা তো খেয়ে খুব খুশি। তো স্পেশালি ড্রাগন চিকেন পাওটা আমার বেশ ভালো লেগেছে। তবে এই রেস্টুরেন্টে আসতে গেলে অবশ্যই ক্যাশ নিয়ে আসবেন, ওরা ক্যাশ ছাড়া অন্য কিছু নেয় না। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের লাইক দেবেন এবং শেয়ার করবেন, এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের জন্য গুড নাইট।